ক্লাস 9-এর ইতিহাসের কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে লিপজিগের যুদ্ধ, ঠিক আছে। লিপজিগের যুদ্ধ দেখো, জার্মানির একটি অঞ্চলের নাম লিপজিগ। এখানে মিত্র শক্তির সঙ্গে নেপোলিয়নের টানা 3 দিন যুদ্ধ হয়েছিল। পটভূমিটা প্রথমে লিখতে হবে। রাশিয়া অভিযানে ব্যর্থ হওয়ার পর ফরাসি সম্রাট নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তি জোট, যেমন প্রাশিয়া, রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়া প্রভৃতি দেশগুলির সঙ্গে 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তি জোট গড়ে তোলে। জার্মানিতে জাতীয়তাবাদী আন্দোলন হয়, মানে দেশপ্রেমের ভাব সঞ্চারিত হয়, নেপোলিয়নের বিরুদ্ধে হয়, ঠিক আছে। এটা 1812 খ্রিস্টাব্দে প্রাশিয়ার জনগণের নেতৃত্বে জার্মানি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। এটা জার্মানিতে ছড়িয়ে পড়ে। চতুর্থ শক্তি জোটের আক্রমণ হয় এরপরে। এই আন্দোলন চলাকালীনই প্রাশিয়া, রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়া মিলিতভাবে চতুর্থ শক্তি জোট দেশগুলি ফ্রান্সের চতুর্দিকে আক্রমণ করে, ঠিক আছে। স্বাধীন জার্মানি, এটা মিত্র শক্তি দ্রুততার সঙ্গে ফ্রান্সকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। জার্মানির লাইপজিগ নামক অঞ্চলে, সাধারণত যে অঞ্চলে যুদ্ধটা হয় সেই অঞ্চল অনুযায়ী নামটা হয়, ঠিক আছে। অঞ্চলে ফ্রান্সের সঙ্গে চতুর্থ শক্তি জোটের যুদ্ধ বাঁধলে এই শক্তি জোটের অগ্রগতি রোধ করার জন্য ফরাসি সেনাপতি ইউজিন এবং সেনাপতি নেওম্যাগডেবার্গ ফ্রান্সের সেনাবাহিনীর নেতৃত্বভার গ্রহণ করে যুদ্ধ চালিয়ে যান। প্রথম দিকে ফরাসি সেনাবাহিনী সফল হতে থাকলেও শেষ পর্যন্ত চতুর্থ শক্তিজোট বা মিত্র বাহিনীর হাতে পরাজিত হয়। মোট 13টি জাতি একত্রিত হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই কারণে এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধও বলা হয়। তাহলে এটা মনে রাখতে হবে, লিপজিগের যুদ্ধকেই জাতিসমূহের যুদ্ধ বলে, ঠিক আছে। এবং প্রায় তেরোটি জাতি একত্রিত হয়ে যুদ্ধ করেছিল নেপোলিয়নের বিরুদ্ধে। নেপোলিয়নের সেনাবাহিনীর মধ্যে এই যুদ্ধ প্রায় 40,000 সেনা নিহত এবং 30,000 সেনা বন্দী হয়, ঠিক আছে। এবং ফ্রান্সের যুদ্ধের পরবর্তী অবস্থায় লিপজিগের যুদ্ধ পরাজয়ের কারণে নেপোলিয়নের সাম্রাজ্য ভাঙন শুরু হয়। এটা তুমি লিপজিগের যুদ্ধের গুরুত্বও বলতে পারো, ঠিক আছে। ফরাসি সাম্রাজ্য থেকে একে একে ওয়েস্টফেলিয়া, কনফেডারেশন অব রাইন প্রভৃতি অঞ্চল বেরিয়ে আসে। হল্যান্ডও ফরাসি সাম্রাজ্য থেকে বেরিয়ে আসে। এটা ফলাফল বলতে পারো যুদ্ধের ফলে। উইলিয়াম অব অরেঞ্জ হল্যান্ডের রাজা হিসেবে আবার ফিরে আসেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসি সেটা হচ্ছে জাতীয় সভা, ঠিক আছে। জাতীয় সভা বা সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে। জাতীয় সভা সংবিধান সভার কার্যাবলী, এটা 1789 খ্রিস্টাব্দে 17 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেছিলেন। এই সভা সংবিধান রচনার কাজে ব্রতী হয়েছিল, ঠিক আছে। মানে জাতীয় সভার যারা সদস্য ছিলেন তারা সংবিধান রচনা করতে উদ্যোগী হন। ফ্রান্স ও ফরাসি জাতির নবজন্ম ঘটানোর ক্ষেত্রে সংবিধান সভার কার্যাবলী বিশেষ গুরুত্বপূর্ণ। এবার কার্যাবলীগুলো বলতে হবে, ঠিক আছে। কার্যাবলী যেগুলো হয়েছিল সেটা হচ্ছে মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণা, ঠিক আছে। এবং 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট সংবিধান সভা, যেটা ডিক্লারেশন অফ দ্য রাইটস, ঠিক আছে। এবং ম্যান এবং সিটিজেনের মাধ্যমে ফরাসি জাতির বিবিধ অধিকারের কথা বলে এবং অধিকারের পয়েন্টগুলোও দিতে হবে এখানে, ঠিক আছে। কয়েকটি পয়েন্ট এখানে আমি বলে দিচ্ছি। যেমন এখানে হচ্ছে প্রকৃতিদত্ত অক্ষয় অধিকারগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে, মানে প্রকৃতি যাকে যে অধিকারগুলো দিয়েছে, যেমন হচ্ছে বেঁচে থাকার অধিকার, খাদ্য গ্রহণের অধিকার, ঠিক আছে, এই সমস্ত। আচ্ছা, আইনের চোখে সকলের সমান অধিকার, কেউই আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে। রাজাও আইনের ঊর্ধ্বে নয়। রাজাও সার্বভৌম ক্ষমতার অধিকারী নন, মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নন। সার্বভৌম ক্ষমতা একমাত্র জাতির মধ্যেই নিহিত আছে। মানে রাজা যদি অত্যাচারী হয় তাহলে সাধারণ মানুষ তাকে সিংহাসনচ্যুত করতে পারেন। মানুষ নিজেই নিজের প্রভু, নিজের কর্ম এবং উপার্জনে তার অধিকার আছে। আচ্ছা, ঘোষণাপত্রে সরকারি ক্ষমতার বিভাজনের উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। এই সমস্ত কথা বলতে হবে, বইতেও এটা আছে, ঠিক আছে। সংবিধান প্রণয়ন করা হয়েছিল এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো বলতে হবে। আমি এখানে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, যারা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও। অর্থনৈতিক কার্যাবলী, চার্জ ও ধর্ম সংক্রান্ত কার্যাবলী, ঠিক আছে, এই সমস্ত কিছু। যেমন টাইট আদায় নিষিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। দ্য সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লিয়ার্জি পাস করে রোমের পোপের নিয়ন্ত্রণ থেকে গ্যালিকান গির্জাকে মুক্ত করা হয়। আর উপসংহার অবশ্যই বলতে হবে, ফ্রান্স ও ফরাসি জাতির নবজন্ম ঘটে সংবিধান সভার মাধ্যমে, ঠিক আছে, এটা বলতে হবে। এই দেখো, এটা যদি স্ক্রিনশট নিতে পারো।
আচ্ছা, এরপরে যেটা আসছি মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা প্রসঙ্গে। ঠিক আছে, মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণায় শুধু আসি যদি, সেক্ষেত্রে সংবিধান সভার একটি উল্লেখযোগ্য অবদান হচ্ছে 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা। লক, মন্টেস্কো, রুশো প্রভৃতি দার্শনিক আইন, সাধারণ আইন ও মতাদর্শ ছিল এর ভিত্তি। আমরা একটু আগেই জানলাম যে সংবিধান সভার মাধ্যমেই এই নাগরিকদের অধিকার ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, এবং মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, এটা রুশো বলেছেন যে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে জন্মসূত্রে সে কতগুলো অধিকার দাবি করতে পারে। ঠিক আছে, এবং এটা সংবিধান স্বীকৃতি জানায় এই অধিকারকে, স্বাধীনতা, সম্পত্তি, নিরাপত্তা, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার। ঠিক আছে, এবং এখানে দেখো, এটা স্ক্রিনশট নিতে পারো যদি মনে হয়। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নাগরিক অধিকার, সম্পত্তি অধিকার, কর ব্যবস্থা, সাম্যের বৈষম্যমূলক কর ব্যবস্থা ছিল ফ্রান্সে আগে, এবং যখন সরাসরি মারা গেলেন, তারপর যখন জাতীয় সভা বা সংবিধান সভা রচিত হলো, তখন কর ব্যবস্থা সাম্যের কথা বলা হলো, মানে সকলেই সমান কর দেবে। জাতীয় সার্বভৌমত্ব আদর্শ প্রচারিত হয়, বলা হয় ফ্রান্স একটি রাজার ব্যক্তিগত সম্পত্তির পর্যায়ে পড়ে না। ঠিক আছে, সাধারণ মানুষ এবং যে কোনো প্রতিষ্ঠানের ক্ষমতার উৎস হলো ফরাসি জাতি। আইন হচ্ছে জনগণের ইচ্ছার অভিব্যক্তি। ঠিক আছে, ইচ্ছার প্রকাশ মানে অভিব্যক্তি। প্রতিটি ব্যক্তি ব্যক্তিগতভাবে বা জনপ্রতিনিধি মারফত দেশের কাজকর্ম অংশগ্রহণ করতে পারবে, যেটা আমরা এখন করে থাকি। ঠিক আছে, ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচিত হন এবং তিনিই দেশ চালান। জনগণের অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যাবে না। সরকারি কর্মচারীগণ তাদের কাজকর্মের জন্য জনগণের কাছে দায়ী থাকতে বাধ্য। গুরুত্ব বলতে হবে। ঠিক আছে, এবং সীমাবদ্ধতা মানে হচ্ছে তোমার ত্রুটি। ঠিক আছে, কী কী সীমাবদ্ধতা ছিল, তার মানে রাজনৈতিক সাম্য এবং অর্থনৈতিক সামাজিক সাম্য প্রসঙ্গে কিছু বলা হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার, যেমন সংগঠনের অধিকার, সামাজিক নিরাপত্তা বা শিক্ষার ক্ষেত্রে অধিকারের কথা উল্লেখ করা হয়নি। ঠিক আছে, এবং অন্যদিকে মানুষের অধিকার বলা হলেও এদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোথাও কিছুই বলা হয়নি। সম্পূর্ণ দলিলটি নিরূপ ছিল। ঠিক আছে, এই হচ্ছে ত্রুটি। ঠিক আছে, আচ্ছা দেখতে পারো এবং নোটসগুলো নিয়ে নাও।